প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি 5 আগস্ট শেখ রেহানা শেখ হাসিনাকে কিভাবে টেনে হিঁচড়ে গাড়িতে তুলে নিয়ে যান, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রসঙ্গটি মূলত এই মুহূর্তে ইতিহাস নির্মাণকারী একটি গ্রন্থ। ভবিষ্যতে আরও অনেক গ্রন্থ রচিত হবে গত বছর 5 আগস্ট সময়ের আগে পরে কি ঘটেছিল সেগুলো নিয়ে, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে এসছে বা আমাদের চোখে পড়েছে একটি খুব আলোচিত গ্রন্থ, ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভলিউশন নামের একটি বই, যে বইটি লিখেছেন দীপ হালদার, জয়দেব মজুমদার এবং শহীদুল হাসান খোকন। এই বইটির কিছু বিষয় নিয়ে, বিশেষ করে 5 আগস্ট 4 আগস্টের পূর্বাপর নিয়ে গতকালকে আমরা এক কিস্তিতে আলাপ করেছি। আজকে আর এক কিস্তির আলাপ নিয়ে আপনাদের সামনে এসেছি যে 5 আগস্ট আসলে কি ঘটনা ঘটেছিল, শেখ হাসিনাকে চূড়ান্তভাবে শেখ রেহানা টেনে হিঁচড়ে গাড়িতে ওঠান, এই বিষয়গুলো নিয়ে এই মুহূর্তে কথা বলবো। আগের দিন 4 আগস্ট নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠক শেষে শেখ হাসিনা একটি বিবৃতি দেন। তিনি বিক্ষোভকারীদের সন্ত্রাসী ও অগ্নিসংযোগকারী হিসেবে অভিহিত করেন। বিবৃতিতে বলা হয়, যারা হিংসা চালাচ্ছে তারা কেউ ছাত্র নয়, সন্ত্রাসবাদী। এরা জাতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছে, তাই তিনি এই সন্ত্রাসীদের কড়া হাতে দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে দেশের মানুষের প্রতি আহ্বান জানান। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যাওয়ার দিন সকাল থেকেই গণভবনে শুরু হয়ে গিয়েছিল ব্যস্ততা। প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া সকালে এসে হাজির। তার কিছুক্ষণের মধ্যেই আসেন সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। ডিজিএফআই ও এনএসআই প্রধানরা ফোনে জানান দেশের গুরুতর পরিস্থিতি, বিশেষ করে ঢাকার সর্বশেষ পরিস্থিতি। প্রধানমন্ত্রী এনএসআই প্রধানকে নির্দেশ দেন ঢাকার পরিস্থিতি নিয়ে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে। সেই সঙ্গে পুলিশ সকাল থেকে জনতাকে নিয়ন্ত্রণ করতে কতটা কার্যকর ভূমিকা পালন করেছে সে সম্পর্কেও জানাতে বলেন। আধা ঘন্টার মধ্যে এনএসআই প্রধান ফোন করে শেখ হাসিনাকে বিস্ফোরক পরিস্থিতির দুঃসংবাদ শোনান। আরও জানান, সকালের দৈনিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত একটি ছবি ইন্ধন দিয়েছে পরিস্থিতির অবনতির। ছবিটি ছিল ফার্মগেটে পুলিশের গুলিতে আহত গোলাম নাফিজের দেহ পুলিশ একটি রিকশার পাদানিতে রেখে হাসপাতালে নিয়ে যাচ্ছে। সব সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় প্রকাশিত সেই অমানবিক দৃশ্যটি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ঘৃণা ও গভীর বিতৃষ্ণা জাগিয়ে তোলে। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এনএসআই প্রধান মেজর জেনারেল মোরশেদ প্রধানমন্ত্রীকে জানান, মানুষের ক্রোধ এখন তুঙ্গে, তাই তার পক্ষে গণভবনে থাকা এখন নিরাপদ নয়। তিনি নিশ্চিত গোয়েন্দা তথ্য পেয়েছেন যে আন্দোলনকারীরা গণভবনে ঝাঁপিয়ে পড়ার পরিকল্পনা করছেন, তাই প্রধানমন্ত্রীর দ্রুত গণভবন ছেড়ে চলে যাওয়া উচিত। ক্যাবিনেট সেক্রেটারি, ডিজিএফআই, এনএসআই প্রধানরা, এসবির প্রধান এবং অন্যান্য পুলিশ, সেনা ও প্রশাসনিক কর্মকর্তারা গণভবনে আসতে থাকেন। সকলের মুখে উদ্বেগজনক খবর। সকলেই প্রধানমন্ত্রীকে জানান আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে চলেছে। সকাল পেরোনোর আগেই তারিক আহমেদ সিদ্দিকী পরিস্থিতি বুঝে নিয়ে ভারতের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেন। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তিনি একটি তাৎক্ষণিক ব্যবস্থার কথা ভেবে ফেলেন। অবশ্যই আগেই ভারত থেকে সংকেত পাঠানো হয়েছিল যে ভারত শেখ হাসিনাকে নিরাপদে চলে আসার ব্যবস্থা করবে। 2 আগস্ট 2024 ভারত শেখ হাসিনাকে বিপদ সংকেত বার্তা পাঠিয়েছিল, বলেছিল কোটা আন্দোলন হাতের বাইরে চলে যাচ্ছে, কিছু বাইরের শক্তি এই আন্দোলনকে পরিচালনা করছে। সেই সঙ্গে জানানো হয়েছিল জরুরি পরিস্থিতি তৈরি হলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিতে তৈরি। পরদিন সোমবার সকালেই ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা এজেন্সির উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় পৌঁছেছিলেন। তাৎক্ষণিকভাবে শেখ হাসিনাকে উদ্ধার করার বিষয়টি নিয়ে আলোচনা করেছিলেন। বাংলাদেশের সেনাপ্রধান ও বিমান বাহিনীর প্রধান এবং এনএসআই প্রধানকে বিষয়টি অবহিত করা হয়েছিল। এদিকে 5 আগস্ট দুপুরেই নৌ ও বিমান বাহিনীর প্রধানকে নিয়ে সেনাপ্রধান হাজির হন গণভবনে। শেখ হাসিনা তখন গণভবন অফিসে বসে ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করছিলেন।
তিন প্রধান সেখানে ঢুকে প্রধানমন্ত্রীকে এক্ষুনি গণভবন ছাড়ার কথা বলেন। তারা জানান তিনি যদি গণভবনের বাসভবনে থাকেন তবে তার নিরাপত্তার কোনো গ্যারান্টি দেওয়া সম্ভব নয়। সেনাপ্রধান তাকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে দ্রুত গণভবন ছাড়তে জোরাজুরি করতে থাকেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার সময়ে চারদিক থেকে বিক্ষোভকারীদের বিপুল সংখ্যক জমায়েতের খবর আসতে থাকে। বইয়ে লেখকরা আরও লিখেছেন, জেনারেল ওয়াকারুজ্জামান আবারও শেখ হাসিনাকে বলেন সময় নষ্ট করার সুযোগ নেই, তাকে এক্ষুনি গণভবন ছাড়তে হবে। এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান জানান, ভারতে উড়ে যাবার জন্য তেজগাঁও বিমান ঘাঁটি ও কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটিতে দুটি ট্রান্সপোর্ট বিমান তৈরি রয়েছে। ভারতের এভিয়েশন কর্তৃপক্ষ ইতিমধ্যেই শেখ হাসিনাকে নিয়ে বিমানের ভারতের আকাশে প্রবেশের অনুমতি দিয়ে রেখেছিল, কিন্তু তখন পর্যন্ত শেখ হাসিনা গণভবন ছাড়তে সম্মত হচ্ছিলেন না। তার রুমে থাকা তিন বাহিনীর প্রধানরা ছাড়াও উপস্থিত অন্যরা তখন তার বোন শেখ রেহানাকে ধরেন হাসিনাকে রাজি করানোর জন্য। শেখ রেহানা 2 আগস্ট থেকেই গণভবনে এসে থাকছিলেন। শেখ রেহানার বোঝানোর পরেও শেখ হাসিনা গো ধরে থাকেন। তখন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে শেখ হাসিনা পুত্র সজীব অজেদ জয়কে ফোনে ধরা হয়। সজীব তার মাকে বলে গণভবন ছেড়ে এক্ষুনি ভারতে উড়ে যাও। তখনও তিনি তা খারিজ করে দেন। তিনি তার রুমে থাকা সকলের উদ্দেশ্যে বলেন, দেশ ছেড়ে যাবার চেয়ে মৃত্যু ভালো। এরপরই আসে ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তার ফোন। শেখ হাসিনার সঙ্গে খুব সংক্ষিপ্ত কথোপকথন হয়। এরপর জেনারেল ওয়াকার বলেন, তিনি যদি গণভবন না ছাড়েন তাহলে যে শুধু তিনি নিজের জীবন বিপন্ন করবেন তাই নয়, এখানে যারা রয়েছেন তাদের এবং তার নিরাপত্তায় নিযুক্ত স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যদের জীবনও বিপন্ন হবে। ততক্ষণে খবর আসতে থাকে যে পথে শেখ হাসিনাকে উদ্ধার করে তেজগাঁও বিমান ঘাঁটিতে নেওয়া হবে সেই বেগম রোকেয়া সরণি দিয়ে এবং অন্যান্য পথ দিয়ে গণভবনের দিকে এগিয়ে আসছে জনতার স্রোত। তখনই পরিকল্পনা বদল করা হয়। বিমান বাহিনীর প্রধান সম্ভাব্য পরিস্থিতি বুঝে একটি MI-17 হেলিকপ্টারকে প্রস্তুত রেখেছিলেন। বেলা 2টোর দিকে শেখ হাসিনা রাজি হন। বিক্ষোভকারীরা ততক্ষণে গণভবনের দিকে ধেয়ে আসতে শুরু করেছে, কিন্তু শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করতে চান এবং আর কখনোই সেটা সম্ভব নয় বলে জানানো হয় তাকে। বোন শেখ রেহানা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে টেনে হিঁচড়ে অপেক্ষমান গাড়িতে তুলেছিল। হেলিপ্যাডে নিয়ে যাওয়ার জন্য গাড়িটি তৈরি করে রাখাই ছিল। ততক্ষণে প্রধানমন্ত্রীর কয়েকজন ব্যক্তিগত সহকারী তার জামা কাপড় ও ব্যক্তিগত কিছু জিনিসপত্র কয়েকটি সুটকেসে ভরে দেয়। গণভবনের হেলিপ্যাডে অপেক্ষমান MI-17 হেলিকপ্টারের পাইলটকে ইঞ্জিন চালু করতে বলা হয় দ্রুত উড্ডয়নের জন্য প্রস্তুত থাকতে। কয়েকজন সিকিউরিটি ফোর্সের সদস্য সহ শেখ হাসিনা ও শেখ রেহানা উঠে বসেন হেলিকপ্টারে। অবশেষে 2:23 নাগাদ গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার উড়ে যায়। 2:35 হেলিকপ্টারটি পৌঁছায় তেজগাঁও বিমান ঘাঁটিতে। সেখানে তখন প্রস্তুত একটি C-130J সুপার হারকিউলিস বিমান। ইঞ্জিন চালু করে রাখা ছিল। তেজগাঁও পৌঁছানো মাত্রই শেখ হাসিনা ও শেখ রেহানাকে তুলে দেওয়া হয় বিমানটিতে। 2:42 বিমানটি উড়ে যায়। 20 মিনিটে পশ্চিমবঙ্গের মালদহের উপর দিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে বিমানটি। বিমানটির কোড ছিল AJAX-1431। বিমানটি উড্ডয়নের সময় এক পশলা বৃষ্টিও হয়েছিল। লেখকরা আরও লিখেছেন, ভারতের আকাশসীমায় প্রবেশের সঙ্গে সঙ্গে ভারতের কয়েকটি জেট বিমান শেখ হাসিনা ও শেখ রেহানাকে বহনকারী বিমানটিকে পাহারা দিয়ে নিয়ে গিয়েছিল গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে। সন্ধ্যা 6টা নাগাদ সেটি সেখানে পৌঁছেছিল। শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা। ভাগ্য জোরে শেখ হাসিনা দেশ ছেড়ে যেতে পেরেছিলেন। সিকিউরিটি ফোর্সের সদস্যরাও ভাগ্য জোরে বেঁচে গিয়েছিলেন। গণভবনের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারটি উড্ডয়নের 25 মিনিটের মধ্যে বিশাল জনতা গণভবনের গেট ভেঙে ভেতরে পৌঁছে গিয়েছিল। বাইরে থাকা সেনা সদস্যরা কোনো রকম বাধা দেবার চেষ্টা করেননি।
ভেতরে সিকিউরিটি ফোর্সের কাছে তখন ছিল প্রচুর অস্ত্রশস্ত্র। বিপদ বুঝে তারা সেগুলো গণভবনের পেছনের দিকে বেসমেন্টে একটি ভল্টে সেসব ঢুকিয়ে তালা দিয়ে পেছনের গেট দিয়ে পালিয়ে সংসদ ভবনে চলে গিয়েছিল। আর তার ঠিক 5 মিনিট পরেই উন্মত্ত জনতা গণভবনে ঢুকে ভাঙচুর ও লুটপাট শুরু করেছিল। এভাবেই জবানিকা পতন হয়েছিল শেখ হাসিনার 15 বছর 7 মাসের শাসনের। দর্শক, এতক্ষণ আমরা মনে হয় একটা রোমহর্ষক গল্প পড়ছিলাম। 5 আগস্ট কি ঘটেছিল, 4 আগস্ট কি ঘটেছিল, ভবিষ্যতে ইতিহাস অনুসন্ধানীরা আরও ইতিহাস সন্ধান করবেন এবং আরও নানা গ্রন্থ রচিত হবে সেই ঘটনাগুলোকে কেন্দ্র করে। তবে এই যে এই গ্রন্থটি ইনশাল্লাহ বাংলাদেশ দ্য স্টোরি অব অ্যান আনফিনিশড রেভুলেশন, এই গ্রন্থটি সম্ভবত এই ঘটনার উপরে প্রথম একটি গ্রন্থ এক মলাটে রচিত হয়েছে। এবং এই গ্রন্থটির লেখক যারা দীপ হালদার, জয়দীপ মজুমদার, তারা ভারতীয় এবং বাংলাদেশের শহীদুল হাসান খোকন, তারা বলা যায় এই ঘটনার পায়োনিয়ার। অবশ্যই তারা সাধুবাদ পাবার যোগ্য। এই গ্রন্থটি বাংলাদেশের রকমারিতে পাওয়া যাচ্ছে, এই গ্রন্থটি আমাজনে পাওয়া যাচ্ছে, নানান অনলাইন গ্রন্থ বিক্রেতা প্রতিষ্ঠানে পাওয়া যাচ্ছে। তো আমরা অবশ্যই সাধুবাদ জানাই এই গ্রন্থটি যারা আমাদের হাতে পৌঁছে দিয়েছেন, সেই সময়ের ঘটনার পূর্বাপর বিশ্লেষণ করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। এজন্য এই মুহূর্তে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।